স্যামসাং এর এ সিরিজের জনপ্রিয়তা নিয়ে যদি কথা বলি তাহলে অবশ্যই আমাকে আরেকটা ডেডিকেটেড ভিডিও তৈরি করতে হবে। তবে এক কথা এটা বলতে চাই, এই সিরিজটা এত পপুলার হওয়ার রিজনটা কি, তারা আসলে বাজেটের মধ্যে খুবই ব্যালেন্সড একটা স্পেসিফিকেশন দিয়ে থাকে, যেটা গ্রাহকদের অনেক বেশি পছন্দ হয় এবং তাদের চাহিদার লিস্টে অবশ্যই এ সিরিজটা থাকেই থাকে। তবে দিন বাই দিন, ডে বাই ডে কি হচ্ছে জানি না, স্যামসাং এর এ সিরিজের জনপ্রিয়তা কিন্তু আগের থেকে কমে আসছে। তার মেইন রিজন কিন্তু তাদের বেশ কিছু ফল্টের কারণ। এখন আমি যদি তাদের রিসেন্টলি লঞ্চ হওয়া স্যামসাং এর A56 এর সাথে A55 এর তুলনা করি, তাহলে প্রথমত দেখতে পারবেন যে A56 যে স্মার্টফোনটি রয়েছে ওটার প্রাইস ওটা থেকে অলমোস্ট 7 কিংবা 8,000 রুপি বেড়ে গিয়েছে। তবে প্রশ্ন এখানে যে 8,000 রুপিটা বাড়লো, সেখানে কি স্পেসিফিকেশনের দিকে কোনো কিছু বেড়েছে, নাকি আপার মডেল হিসেবে আন্দাজে দামটা বাড়িয়ে দিল? প্রিভিয়াসলি লঞ্চ হওয়া স্যামসাং এর A55 এবং বর্তমানে লঞ্চ হওয়া স্যামসাং গ্যালাক্সি A56 স্মার্টফোনটাতে যে আপডেটগুলো আসলে এসেছে সেগুলো কি ভালো না খারাপ, প্রথমত আমাদেরকে দেখতে হবে সেটা। মিনস আপনার A55 থেকে A56 এ কি কি পরিবর্তন এসেছে, যেখানে প্রাইমারি আপডেটের মধ্যে আপনি দেখতে পারবেন ফার্স্ট অফ অল চার্জিং স্পিডে A55 এ যেখানে ছিল 25 ওয়াট কিংবা 25 ওয়াটের একটি চার্জিং স্পিড, আমরা A56 এ এসে কিন্তু 45 কিংবা 45 ওয়াটের চার্জিং স্পিড দেখতে পাবো। তবে এতে খুশি হওয়ার কোনো মহানন্দ বিষয় না, কারণ অ্যাডাপ্টারটা আপনাকে সেপারেটলি বাই করতে হবে, ওটা বক্সে দিবে না। হ্যাঁ, এটা আপনার কমন একটা বিষয়, বাট ব্যাপারটা শিখায় না। এটা যেহেতু আপনার 45 ওয়াটের ফাস্ট চার্জিং স্পিডকে সাপোর্ট করে, সেদিক দিয়ে স্যামসাং কিন্তু যে বক্সে কেবলটা দিয়েছে ওটা কিন্তু আপনার 3 এম্পিয়ারের, ফলে এটা কিন্তু আপনার 25 ওয়াটের স্পিডটাকেই নিচ্ছে। তার অল ওভার যদি বিবেচনা করেন, আপনাকে একটা 45 ওয়াটের চার্জিং ব্রেক নিতে হবে, তার সাথে একটি 5 এম্পিয়ারের কেবলও নিতে হবে, তাহলে কস্টটা কিন্তু তুলনামূলকভাবে আরো 5-7 হাজার টাকা বেড়ে যায়। তবে এ বাড়ার আনন্দই মাত্র 10-12 মিনিটের পার্থক্য। কথাটা বলছে কারণ 25 ওয়াটের চার্জিং দ্বারা চার্জ করলে আপনার 1 ঘন্টা 25 মিনিটের মতন সময় নেবে, আর 45 ওয়াট দ্বারা চার্জ করলে আপনার বেশি না 12 থেকে 15 মিনিট আসলে একটু কম সময় নেবে আর কি। এই সামান্য ডিফারেন্স একটার জন্য আমার মনে হয় না এক্সট্রা করে 5-7 হাজার টাকা খরচ করার কোনো মানে আছে। তবে তারা এই স্মার্টফোনটিতে এই আপডেটটা না দিয়ে যদি এই আপডেটটাকে স্মার্টফোনটি অন্য কোনো লেগেন্সিতে কাজে লাগাতো তাহলে মোর দেন বেটার হতো। তার সাথে আরেকটি জিনিস এবারে লক্ষ্য করবেন যে স্মার্টফোনটির ব্যাকে বলুন কিংবা ফ্রন্টে বলুন, প্রিভিয়াসলিতে কিন্তু আমরা প্রাইমারি গ্লাসই দেখেছিলাম, যেখানে এবারে আমরা কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাসের প্রোডাকশন দেখতে পাবো। দেন স্মার্টফোনটির ওয়েট ডিস্ট্রিবিউশনও কিন্তু যথেষ্ট ইনহ্যান্স করা হয়েছে বলবো। প্রিভিয়াসলির তুলনায় স্মার্টফোনটির ওজন করা হয়েছে 198 গ্রাম এবং থিকনেস করা হয়েছে 7.4 মিলিমিটার। দেন এখানে আমরা আরেকটা আপডেট দেখতে পারবো প্রিভিয়াসলির অনুযায়ী, এটা হচ্ছে অসাম ইন্টেলিজেন্স কিংবা এআই। এটা আপনার স্যামসাং এর ফুল প্লেসড এআই এর কিন্তু একটা কাট ডাউন ভার্সন কিংবা লাইট ভার্সন বলতে পারেন। দেন A55 এ কিন্তু আমাদের এসডি কার্ড ব্যবহার করার সুযোগ ছিল, এবারে এটাতে কিন্তু আমরা কোনো প্রকার এসডি কার্ড ব্যবহার করতে পারবো না। দেন ব্যাটারির ক্ষেত্রেও প্রিভিয়াসলির তুলনায় বর্তমানে কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা মিনিমাম বেশি ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন আর কি। তবে ভিডিও শুরুতেই বলেছিলাম এ সিরিজ মূলত বিখ্যাত তাদের ব্যালেন্স স্পেসিফিকেশনের জন্য, তবে সেটা আর নাই বর্তমানে। এই স্থান দখল করেছে অন্যান্য স্মার্টফোন, যেমন আপনি এখানে নাথিং এর রিসেন্টলি লঞ্চ হওয়া 3A কিংবা 3A Pro কে ধরতে পারেন। ইভেন আইকিউর বেশ কিছু সিরিজ রয়েছে যারা বর্তমানে ভালো স্পেসিফিকেশন অফার করছে। দেন হনরও কিন্তু হনর 280ও মোটামুটি একটা ব্যালেন্সড স্মার্টফোন ধরা যায়। স্যামসাং এর এ সিরিজ কিন্তু বর্তমানে একটা জিনিস লক্ষ্য করছেন যে ডে বাই ডে ফল হচ্ছে, তবে এভাবেই চলতে থাকলে তাদের ভবিষ্যৎ অন্ধকার, এটা কিন্তু সরাসরি এখন থেকে প্রেডিক্ট করা যাচ্ছে। তবে এই ভিডিওতে আমরা কথা বলবো স্যামসাং এর A56 কে নিয়ে, যেখানে ফার্স্ট অফ অল ডিজাইনের দিকে লক্ষ্য করেন। এটি যথেষ্ট প্রিমিয়াম, হাতে নিলে হ্যান্ড ফিল অনেক ভালো পাবেন, যেখানে প্রিভিয়াসলি আগের মতনই একটা ট্রেন্ড ফলো করেছে তারা, পাওয়ার অন বাটন আর ভলিউম বাটন যেটা রয়েছে আর কি। এই ব্রাশ মেটাল ফ্রেমের মাঝখানে যেটা এখনো তারা কন্টিনিউ করছে, আর এর ফ্রন্ট এবং ব্যাক উভয় ক্ষেত্রে কিন্তু আমরা কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাস এর প্রোডাকশন দেখতে পারবো। আর ফ্রেম হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম, যেখানে প্রিভিয়াসলি তারা ক্যামেরা মডিউলগুলো যে সেপারেটলি ভাবে প্লেসমেন্ট করতো সেখান থেকে সরে কিন্তু তারা একসাথে বর্তমানে প্লেসমেন্ট করেছে, যার জন্য এটিকে দেখতে বেশ প্রিমিয়াম মনে হবে। কথা মনে করিয়ে দিবে Z Fold 6 এর ফার্স্ট ইমপ্রেশনে। তবে একটা জিনিস খারাপ লাগতে পারে, এর যে ক্যামেরা মডিউল এরিয়াটুকু রয়েছে সেখানে নিচে কিন্তু আপনি স্লাইডলি একটা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন, সেখানে তবে ডাস্ট জমে যাওয়ার একটা ভয় থাকে, আর বাংলাদেশের থেকে ডাস্ট জমবে না সেটা কখনো হবে, তাই অবশ্য সবসময় একটা কেস ইউজ করতে হবে আপনাকে। মাল্টিমিডিয়া কনজেকশনের জন্য এখানে দেওয়া হচ্ছে 6.7 ইঞ্চি মাপের ফুল এইচডি প্লাস রেজুলেশন একটি অ্যামোলেড ডিসপ্লে, যেটি আপনার 120 হার্জ রিফ্রেশ রেটকে সাপোর্ট করে। অল ওভার ডিসপ্লেটি আপনার স্যামসাং A55 এর মতো। তবে স্মার্টফোন দুইটার মধ্যে কি কি ডিফারেন্স রয়েছে সেটা অবশ্যই ভিডিও শুরুতেই বলেছিলাম। তবে ডিসপ্লের ক্ষেত্রে একই এক্সপিরিয়েন্স পাবেন তা না, এই স্মার্টফোনটিতে কিন্তু আগের চেয়ে কিছুটা বেটার এক্সপিরিয়েন্স পাবেন যদি নচ, ক্যামেরা আর বেজেলগুলোকে একটু অ্যাভয়েড করতে পারেন। এই দুইটা জিনিসকে আসলে আমি নেগেটিভ পয়েন্ট হিসেবেই ধরবো। আমার মতে এখানে আরেকটু ন্যারো চিন এবং বেজেল দেওয়া উচিত ছিল, তার সাথে পাঞ্চ হোলটি আরেকটু ছোট করা উচিত ছিল। আর মাল্টিমিডিয়ার ক্ষেত্রে ডিসপ্লেতে কিন্তু আপনার A55 থেকেই কিন্তু একটা রিপোর্ট পাওয়া গিয়েছিল ইন্টারন্যাশনাল ভাবে যে ডিসপ্লেটা আপনার ওয়াশ আউট টাইপের ছিল। তবে এই ক্ষেত্রে আসে আমরা সেই ইস্যুটা দেখতে পেলাম না আর কি। ডিসপ্লেটা যথেষ্ট ভাইব্রেন্ট এবং পপ টাইপের ছিল, তার সাথে ওয়াইড ওয়ান L1 এরও সাপোর্ট, আর 1200 নিটসের পিক ব্রাইটনেস তো থাকছেই। তবে একটা জিনিস, ডিসপ্লেটা অ্যামোলেড হওয়ায় ফিঙ্গারপ্রিন্টটা আপনি ইন ডিসপ্লে পাচ্ছেন। তবে এটার ওপেনিং স্পিড কিছুটা স্লো বলবো আমি, সেটা এখনো কিন্তু তারা ফিক্সড করে না। এটা কিন্তু এ সিরিজের প্রত্যেকটা
স্মার্টফোনই দেখা যায়, যেখানে আপনি স্টিরিও স্পিকার দেখতে পারবেন। প্রথমটা এর বটমে থাকে, সেকেন্ডারিতে এর মাউথ স্পিকারে কিন্তু প্লেসমেন্ট করেছে। হ্যাঁ, এখন ইউআই নিয়ে কথা বলে, স্যামসাং এর ইউআই এর পার্টটা আসলে ওয়ান অফ দ্য বেস্ট একটা পার্ট আমি বলবো। তবে তাদের যে আপডেটের একটা ঐতিহ্য রয়েছে, অন্যান্য স্মার্টফোনগুলো আসলে দিতে পারে না, যে 6 বছর 7 বছর যে মেজর আপডেটগুলো দিয়ে থাকে। তবে সেই ক্ষেত্রে এদের কিছু ল্যাকিংসই রয়েছে আপডেটের ক্ষেত্রে। তারা কিন্তু আপডেটগুলো একটু ঢিলে করে দেয়, যেখানে অন্যান্য স্মার্টফোন আমরা আপডেটগুলো আগে পেয়ে যাই, সেক্ষেত্রে তুলনামূলকভাবে স্মার্টফোনগুলোতে কিন্তু আপডেট একটু পরেই আসে। আমার মতে এটা স্যামসাং এর একটু ঠিক করা উচিত, কারণ নতুন নতুন আসলে নতুনটা মজাটা আসলে এক্সপিরিয়েন্স করা দরকার। যেখানে স্মার্টফোনটির ইউআই হিসেবে ব্যবহার করা হচ্ছে One UI 7, আর তাদের ইউআই নিয়ে আর ডেডিকেটেড কোনো কথা বললাম না আর কি। ওয়ান অফ দ্য বেস্ট ইউআই, ম্যাক্সিমাম মানুষেরই পছন্দ হবে এটা, কারণ ইউআইতে কোনো প্রকার প্রি ইনস্টল অ্যাপ কিংবা বাগবাল্যকের দেখা একদমই নাই, যেটা আপনার আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 এর সাথে রান করবে। হ্যাঁ, 6 বছরের মেজর আপডেট তো রয়েছেই। আর ইউআইতে কিন্তু বেশ কিছু এআই দেখতে পারবো, যেমন অবজেক্ট ইরেজার, সার্কেল টু সার্চ, হোল্ড টু স্লো মোশন, এক্সেট্রা। তবে স্যামসাং এর এই স্মার্টফোনগুলোর একটাই ইস্যু, তারা যদি ইন ফিউচারে A57 লঞ্চ করে, তাহলে অবশ্যই যে প্রিভিয়াসলি মডেলগুলো থাকে, এক কথায় তারা যদি কোনো নতুন স্মার্টফোন লঞ্চ করে, তার যে প্রিভিয়াসলি মডেলগুলো থাকে সেগুলো কিন্তু হালকা স্লো করে দেয় তারা। সেরকম বেশ কিছু রিপোর্ট কিন্তু আমরা পেয়েছি। এখন এদিকটাও আপনাকে মাথায় রাখতে হবে, যেখানে 5000 mAh একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। তবে এই প্রাইস পয়েন্টের মধ্যে অন্যান্য স্মার্টফোনগুলোতে আমরা সিলিকন কার্বন কিংবা সিলিকন অ্যানোড ব্যাটারি দেখতে পাচ্ছি এর থেকে বড়। সেদিক বিবেচনা এটা কিন্তু এখনো পিছিয়ে। তবে যেহেতু এখনো স্যামসাং তাদের কোনো স্মার্টফোন আসলে এরকম কোনো সিস্টেম কিংবা টেকনোলজি ব্যবহার করে না, যায় না ইন ফিউচারে ব্যবহার করবে কিনা। ব্যাটারির ক্ষেত্রে একটা ইস্যু দেখতে পেয়েছি, সেটা হচ্ছে আপনার ওভারনাইট ব্যাটারি ড্রেন, যেখানে আপনি পুরো রাত যদি না ছেলেও রাখে দেন, তাহলে অলমোস্ট 10 থেকে 20% চার্জ কেটে ফেলে। তার সাথে 45 ওয়াটের ফাস্ট চার্জিং ব্রেকটা আপনাকে সেপারেটলি বাই করতে হবে, যেটি আপনাকে নর্মাল ইউজে টানা টুনা একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি দিয়ে দিবে। যেহেতু চিপসেট হিসেবে থাকছে এক্সিনোসের 1580। এখন এস সিরিজের ম্যাক্সিমাম কাস্টমারদের একটাই রিপোর্ট, যেখানে এক্সিনোসের চিপসেট ইউজ করে তারা, কারণ তারা চাইলে কিন্তু এই প্রাইস পয়েন্টের মধ্যে আসলে স্ন্যাপড্রাগনের চিপসেটটা দিতে পারতো। আসলে তারা এই কাজগুলো কেন করে আমি নিজেও বুঝি না। আর এর স্কোর, এই চিপসেটের স্কোরও কিন্তু আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটাকে কাইন্ড অফ আপনি কিন্তু স্ন্যাপড্রাগন 7 Gen 3 এর সাথে আপনি কম্পেয়ার করতে পারেন। খানিক 18, 19, 20 মতন পার্থক্য থাকবে। তার সাথে এ সিরিজের একটি কমপ্লেন ছিল যে স্মার্টফোনটি ওভারহিট হয়ে যায়, তবে সেটা এখানে এসে বর্তমানে কিছুটা ইমপ্রুভমেন্ট এনেছে তারা। পাবজির মতন গেম টাইনা টুনে 60 FPS প্লে করা যায়, আর সিওডির মতন গেমও 60 FPS একে অনায়াসেই প্লে করা যাচ্ছিল। অল ওভার আমি বলবো এ সিরিজের স্মার্টফোনগুলো আসলে নট ফর গেমিং, এটা আপনার ক্যাজুয়াল টাইপের গেমিং এর জন্য এসেছে। আর ডে বাই ডে যেসব মাল্টিটাস্কিং রয়েছে সেগুলো মোটামুটি ভালোভাবে হ্যান্ড ওভার করতে পারবে স্মার্টফোনের চিপসেটটি। আর দৈনন্দিন জীবনের প্রতিটি মুহূর্ত ক্যাপচার করার জন্য এর ব্যাকে থাকছে সনির IMX906 এর 50 মেগাপিক্সেলের মেইন ওয়াইড যুক্ত সেন্সর, যেখানে থাকছে OIS। দেন সেকেন্ডারিতে আসলে আপনার 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড দেখতে পারবো। দেন সর্বশেষ থার্ডে থাকছে 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো। তবে এখানে তারা ম্যাক্রোটা না দিয়ে যদি আপনার টেলিফোটো লেন্স দিলে মোর দেন বেটার হতো। আর সেলফি ক্যামেরা হিসেবে 12 কিংবা 12 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা থাকছে, যার উভয় ক্যামেরা দ্বারা সর্বোচ্চ 4K তে 30 FPS ভিডিওগুলো শুট করতে পারবেন। আর ব্যাক ক্যামেরা কোয়ালিটি অনেকটাই কালার ক্লোজ টু ন্যাচারাল রাখার চেষ্টা করে, ছবিগুলো বেশ শার্প রাখার চেষ্টা করে। তার সাথে হাইলাইটের যে শ্যাডো এরিয়াটুকু রয়েছে ওটাও ভালোভাবে কিন্তু হ্যান্ডেলিং করে। তবে কিছু ছবিতে ব্যাকগ্রাউন্ডে আপনি ওভার এক্সপোজিং ইস্যু দেখতে পারবেন, মিস আপনার নীল আকাশকে সাদা করে ফেলে। তার সাথে ব্যাকগ্রাউন্ডে যদি পাতা মিস গাছের পাতার ছবি ডিপ সবুজ হয়, তাহলে সেটাকে হালকা করে ফেলে। অল ওভার প্রপার লাইট কন্ডিশনে মোটামুটি ভালো ছবিগুলি তোলা যাচ্ছিল। তবে A55 এ আসে আমরা সেলফি ক্যামেরাতে একটা ইস্যু দেখতে পেয়েছিলাম, সেটা হচ্ছে ছবি তোলার পর মিস সেলফিগুলো নেওয়ার পর ফেসটা প্রথমত অন্ধকার করে ফেলে, তার সাথে স্মুথ করে ফেলে। তবে A56 এ এসে সেটা কিন্তু কিছুটা ফিক্স করা হয়েছে, যেটি বাজার আমরা 8128, 8256 এবং 12256 এই তিনটি র্যাম ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল দেখতে পাবো, যেটির বেস ভ্যারিয়েন্টের প্রাইস বাংলাদেশে আনঅফিশিয়াল ভাবে রাখা হয়েছে 43 কিংবা 44,000 টাকা। তবে আগেই বলে দিচ্ছি, দামটা যেহেতু আনঅফিশিয়াল, তাই প্রাইস পয়েন্টটা কিন্তু একটু উপর নিচ হতে পারে, স্টেবল থাকে না। তাই কেনার আগে অবশ্যই একটু কোর্স নিয়ে দেখবেন। অল ওভার সবই তো জানালাম, স্মার্টফোনটিতে কি কি আপডেট রয়েছে, কি কি নেগেটিভ পয়েন্ট রয়েছে। এখন আপনারা যেহেতু স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, বাকিটা আপনাদের উপর, কারণ ভালো মন্দ বোঝার ক্ষমতা আপনাদেরও রয়েছে। তার সাথে IP67 এরও কিন্তু রেটিং দেওয়া হয়েছে, তবে তারা IP67 থেকে কখন সরবে তা আমি নিজেও জানি না।